পরিষ্কার কাজ। ওটা বেদ করেছে মা। আমরা ওকে বলেছিলাম মার্চ লেখার জন্য, ও বলল এখানে সবাই তো মার্চ, তাই শুধু মার্মি লিখেছে। ও আরে পারফিউমের বোতলটা, ওটা না আমি দিয়েছি। মার্মি লেখাই ভালো, পারফিউমটাও খুব সুন্দর। এই রুমালটাই এই পারফিউমটা মাখিয়ে আমার স্কার্টের পকেটে রেখে দেব, সারাদিন মিষ্টি গন্ধ থাকবে। সবার উপহারই আমার খুব পছন্দ হয়েছে। এদিকে আয় তো সবাই, আমার সোনা মেয়েরা। আচ্ছা চল এবার খেয়ে নি। রাতের দিকে তাদের সেই বহু প্রতীক্ষিত নাটক আছে, তাই বিকেল থেকেই চার বোনে কাজে লেগে গেল। স্টেজ সাজাতে হবে, পোশাক আশাক বানাতে হবে, সব দায়িত্বই তো তাদের, কম খাটনি নাকি। নাটকে স্টেজ বানানো হয়েছে বাড়ির বেসমেন্টে। হাতে টাকা না থাকায় নিজেদের আর বন্ধু বান্ধবদের পুরনো পর্দা, বাক্স, কাপড় চোপড় এইসবই তাদের ভরসা। সেগুলোকেই কেটে কুটে রাংতামুড়ে গয়না, পোশাক, তলোয়ার আরো কত কিছু বানিয়ে ফেলা গেল। তবে যাই হোক, অভিনয়ের সময় দেখা গেল মঞ্চখানা দাঁড়িয়েছে চমৎকার। অভিনেত্রীরা নিজের নিজের চরিত্র বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছিলেন। অডিয়েন্সেও সেসব নিয়ে প্রশংসা হচ্ছে, চাপা গুঞ্জনে তা বেশ বোঝা যাচ্ছিল। তবে আবার গোল বাঁধল নাটক শেষ হওয়ার পর। প্রতিবেশীরা যে ক্যাম্প খাটের ওপর বসে এতক্ষণ নাটক দেখছিলেন, হাততালি দেওয়ার সময় গোলমাল আর ঝাঁকুনিতে সেটা দড়িগুলো খুলে গিয়ে তাদের গায়ে জড়িয়ে একটা বিশ্রী কাণ্ড হলো। আটকে পড়া দর্শকদের উদ্ধার করে বাড়ি পাঠাতে পাঠাতে আবার হ্যানা এসে ডাকলো তাদের। এই যে মিস জো, তোমাদের মিসেস মাছ খেতে ডাকছেন, সবাই উপরে চলে এসো। সে আবার কি হানা? অভিনয় শুরুর আগেই তো আমরা ডিনার খেয়ে নিয়েছিলাম, আবার খেতে যাব কেন? মার্মি ডাকছেন যখন একবার এসে দেখেই যাও না কি ব্যাপার। বেশ, তাই চলো না হয়। বেসমেন্ট থেকে বেরিয়ে চার বোন উপরের তলায় ডাইনিং হলে গেল। টেবিলের কাছে গিয়েই সবাই একেবারে হতবাক, এত খাবার এলো কোথা থেকে? এ যে একেবারে রাজকীয় আয়োজন। উত্তেজনার চোটে এমি তার ভদ্রমহিলা সুলভ ব্যবহার ভুলে গিয়ে প্রায় চেঁচিয়ে উঠল। ও মা, 2 রকমের আইসক্রিম, ফ্রুট কেক, ফ্রেঞ্চ বনবন ক্যান্ডি, এত কিছু কোত্থেকে এলো মার্মি? তুমি বানালে? খুব খুশি দেখছি। না না, আমি বানাইনি। আমাদের নেবার আছেন না, মিস্টার লরেন্স। কে লরেন্স? আরে সেই বয়স্ক ভদ্রলোক। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কি গম্ভীর বাবা রে! ওনার তো এক নাতিও আছে, তাকে উনি সারাদিন ঘরে বন্ধ করে রাখেন, শুধু পড়া আর পড়া। একজন টিউটরও আসেন দেখেছি। ওই মিস্টার লরেন্সের কথাই বলছো তো? হ্যাঁ রেজো, উনি আমার বাবার বন্ধু ছিলেন। আজ সকালে তোরা নিজেদের ব্রেকফাস্ট অন্যদের উপহার দিয়েছিস, এটা ওনার এক কর্মচারীর কাছে শুনেছেন। আসলে হ্যানা তার কাছে তোদের কথা বলেছিল। সবারই এই কাজ খুব ভালো লেগেছে, সেজন্য উনিও তোদের এই খাবারগুলো উপহার দিয়েছেন। এই দেখ না, এই ছোট্ট চিরকুটটাও ছিল এই খাবারের সাথে। লেখা আছে, তোমরা খুব ভালো মেয়ে, আরও বড় মানুষ হও। না না, এটা মিস্টার লরেন্স নিজে থেকে করতেই পারেন না। কেন? অত গম্ভীর একজন মানুষের মন আবার এত নরম হতে পারে নাকি? আমার মনে হয় ওই যে ছেলেটা আছে না, ওনার নাতি, নামটা জানা হয়নি, ধুর, ওই ছেলেটাই নিশ্চয়ই ওনাকে বুঝিয়েছেন। মেঘ অবশ্য নাতির বৃত্তান্ত কিছুই জানতো না। এবার একটু সন্দেহের সুরে জিজ্ঞেস করলো, তার উপর তোর অঢেল ভরসা দেখছি যে জো, কি ব্যাপার? না রে, ছেলেটা সত্যিই ভালো। জানিস, আমাদের যে 3টে বেড়াল ছানা আছে, তার একটা একবার পাঁচিল ডিঙিয়ে ওদের দিকে চলে গেছিল। ও, খুঁজেই পাচ্ছিলাম না। ওই তো তখন আমাকে ওই বিড়াল ছানার খোঁজ দিল। তবে বল, ভালো ছেলে নয়? বাহ, আর তুই তার নাম না জেনেই চলে এলি? আরে, নাম জিজ্ঞেস করার সময় তো তুই চলে এলি, আরো পালিয়ে গেল। কেন? তখন তো আমি আজকের নাটকের মতো ডাইনির কস্টিউমে ছিলাম না। ডাইনির কস্টিউম। সবার হাসি একটু থিতিয়ে যেতেই বেথ হঠাৎ কেমন যেন উদাস হয়ে বলে উঠল, আমি কি ভাবছি জানিস, এখানে তো আমরা সবাই আছি, হাসি ঠাট্টা মজা সবই করছি। যুদ্ধের ওখানে বাবার ক্রিসমাসটা মনে হয় এত শান্তিতে কাটলো না।
পরদিন সকালে মেঘ খুব উত্তেজিতভাবে জোয়ের নাম ধরে ডাকতে ডাকতে সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছিল। জো অবশ্য তখন নিজের ঘরে জানলার ধারে একটা ছোট্ট সোফায় বসে এক মনে দি এয়ার অফ রেড ক্লাইভ পড়ছিল। জো জো এই জো জো এই জো কোথায় তুই জো? ওরে বাবা, এত চেঁচামেচি কিসের? এই তো ঘরে আছি, চলে আয়। জোয়ের সাড়া পেয়ে মেঘ তাড়াতাড়ি ঘরে ঢুকে উচ্ছ্বসিতভাবে বলল, এই দেখ জো, মিসেস গার্ডিনারের বাড়িতে কাল রাতে একটা পার্টি আছে, সেটারই ইনভিটেশন এসেছে। মার্মি বলছিল আমাদের যাওয়া উচিত। তোর কি মত জো? আমাদের বলতে মিসেস গার্ডিনার কাদের কাদের যেতে বলেছেন? তোকে আর আমাকে। এই দেখ না, লেখা আছে বল ডান্সের পার্টি। ওতে তো আর বেথ বা এমিকে ডাকা হবে না, ওরা তো ছেলে মানুষ। বল ডান্স? হ্যাঁ, ধুর বাবা। আরে যাক চলে, বিরক্ত হচ্ছিস কেন? আমি তো ভীষণ এক্সাইটেড। কোন জামাটা পরি বলতো কাল? এমন ভাবে বলছিস মেঘ যেন আমাদের আলমারি ভর্তি জামা কাপড় আছে। সেই তো সব অকেশনেই ওই পপলিনের জামা দুটোই পরি। তা ঠিকই বলেছিস। ইস, যদি একটা সিল্কের গাউন থাকতো। জানি, সেই নিয়ে ভেবে কিছু লাভ নেই। তোর জামাটা তো বেশ নতুনের মতনই আছে, বরং আমারটা পেছনের একটা জায়গায় খানিকটা পুড়ে গেছে। পুড়ে গেছে? হ্যাঁ, আগের বার যখন পড়েছিলাম তখন এই কাণ্ড ঘটেছিল। সে কি রে? সারানো হলেও দাগটা রয়ে গেছে। তার উপর আমার আবার একজোড়া দস্তানাও নেই। সে কি রে জো, জামাটার এই অবস্থা হলে তো মুশকিল। এক কাজ কর, তুই বরং বেশিরভাগ সময়টা বসেই থাকিস, আর দাঁড়ালেও খেয়াল রাখিস পোড়া জায়গাটা কিন্তু কাউকে দেখানো চলবে না। খুব একটা সমস্যা হবে না মনে হয়। কিন্তু এই দস্তানা নেই মানে? আমাদের তো বেশ দামি গ্লাভস আছে এক জোড়া করে। হ্যাঁ মানে ছিল, ওটার এক পাটিতে লেমনেড উল্টে গিয়ে দাগ বসে গেছে। যা, আর ওটা পরা যাবে না। আচ্ছা মেঘ, গ্লাভস না পরলেও তো হয় বল? না হয় না। ভদ্রবাড়ির মেয়েরা সোশ্যাল গ্যাদারিং এ গ্লাভস না পরলে ব্যাপারটা খুব খারাপ দেখায়। কি যে করি। শেষ পর্যন্ত ঠিক হলো মেঘের গ্লাভসের দুপাটির এক পাটি করে এরা এক হাতে পরবে আর অন্য হাতটা লুকিয়ে রাখবে। পরদিন সন্ধেবেলায় অবশ্য আর এক কেলেঙ্কারি ঘটে গেল। মেঘ নিজের চুলটা একটু কার্ল করিয়ে নেওয়ার জন্য জোকে বলেছিল। জো বেচারার এসবের একদম অভ্যেস নেই, তাই কার্ল করতে গিয়ে তার চুলের খানিকটা সে পুড়িয়েই ফেলল। যাই হোক, সেসবও কোনো মতে সামলে নেওয়ার পর দুই বোন বেরোলো পার্টির উদ্দেশ্যে। মিসেস গার্ডিনারের বাড়ি পৌঁছানোর খানিকক্ষণের মধ্যেই নাচ শুরু হলো। মেঘ প্রথমেই নাচের আমন্ত্রণ পেয়ে উঠে গেল। জোয়ের এসব ভালো লাগে না, তাই সে একজনকে তার দিকে আসতে দেখেই একটা পর্দার পিছনে লুকিয়ে পড়ল। কিন্তু কি আশ্চর্য, পর্দার পিছনে যে আরও একজন রয়েছে। সে আর কেউ নয়, তাদের প্রতিবেশী মিস্টার লরেন্সের নাতি। কি? সরি, আমি আসলে জানতাম না তুমিও এখানে আছো। আমি চলে যাচ্ছি। আরে না না, ইটস ওকে, তুমি চাইলে থাকতেই পারো। এখানে আসলে আমি কাউকে সেভাবে চিনি না, তাই ভিড়ের মধ্যে যাচ্ছি না। আরে আমিও তো তাই। আচ্ছা, তুমি ক্রিসমাসে ওই খাবারগুলো পাঠিয়েছিলে না? আমি না, আমার দাদু পাঠিয়েছিলেন ওগুলো। কিন্তু প্ল্যানটা তো মনে হয় তোমারই ছিল। এই তোমার নামটা তো জানা হলো না। আমার নাম লরি। লরি? লরেন্স? ইয়ে, কিছু মনে করো না, কিন্তু তোমার নামটা না একটু অদ্ভুত। আমার আসল নাম থিওডর। ও, ক্লাসে অনেকেই ডোরা বলে ডেকে খ্যাপাতো, তাই নিজেই নামটা পাল্টে দিয়েছি। ও তাই বলো? আমারও এরকম একটা ব্যাপার আছে জানো। এমনিতে আমার পুরো নাম জোসেফিন, কিন্তু আমি চাই সবাই আমাকে জো বলেই ডাকুক। এই ছোট নামটা অনেক বেশি স্মার্ট শুনতে, তাই না? এই, তুমি নাচবে না? সে নাচাই যায়, কিন্তু দুটো সমস্যা হয়েছে বুঝলে। কি ব্যাপার, পায়ে লেগেছে নাকি? না না, সেসব নয়। আমি আসলে নাচটা সেরকম একটা পারি না। তার উপরে এই জামাটার পেছনে পোড়া দাগ আছে। মা অনেকটাই সারিয়েছিলেন, কিন্তু তাহলেও দেখলে বোঝা যায় যে সমস্যা আছে। তাহলে তো কেউ না দেখলেই হলো। ওই যে পাশের লম্বা হল দেখছো, হ্যাঁ। ওখানে যাই। নাচ নিয়ে চিন্তা করো না, আমি অনেক দিন ইউরোপে কাটিয়েছি। আচ্ছা, সেখানেই এসবে একটু একটু হাতে করে হয়ে গেছে। তোমাকেও শেখাতে পারি কিন্তু। বেশ বেশ। লরি সত্যিই ভালো শিক্ষক। খানিকক্ষণ পরেই জোয়ের বেশ মজা লাগতে শুরু করলো। নাচের মধ্যেই তারা নানা রকমের গল্পও করছিল। ওরা দুজন প্রায় সমবয়সী। লরি আর কিছুদিন বাদে 16 বছরে পড়বে।
2 বছর পর ওর নাকি কলেজে ভর্তি হওয়ার কথা। নাচ শেষ হলে জো আর লরি সিঁড়িতে বসে গল্প করছিল। এমন সময় দেখা গেল মেঘ খোঁড়াতে খোঁড়াতে সেদিকেই আসছে। জো ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো, এই মেঘ, তোর কি হলো আবার? পাটা মুচকেছে, হিলটা পরে নাচতে গিয়ে টাল সামলাতে পারিনি। কি যে করিস না সত্যি। দাঁড়া, আয় আয়, এই সোফাটায় বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। মেঘকে কোনো মতে ধরে ধরে সোফায় বসিয়ে জো ভেতর থেকে কফি আনতে গেল। তবে এখানেও যথারীতি সে একটা গোলমাল পাকালো। ফলে লরি গিয়ে দেখতে পেল জোয়ের গাউনের সামনে বেশ অনেকটা জায়গা জুড়ে কফি উল্টেছে, আর সেটা মুছতে গিয়ে তার এক পাটি গ্লাভসও পুরো নষ্ট করে ফেলেছে। জোকে কোনো মতে মেঘের কাছে পৌঁছে লরি ভেতর থেকে আরও কিছু খাবার দাবার নিয়ে এলো। ফেরার সময় লরি তার ক্যারেজে 2 বোনকে লিফট দেওয়ার প্রস্তাব দিল। মেঘের যা পায়ের অবস্থা তাতে আর কিছু করা সম্ভবও ছিল না, তাই সবাই মিলে সেভাবেই রওনা হয়ে গেল। ফেরার পথে মেঘ জোকে বলল, পায়ের চোট বাদ দিলে বাকি সময়টা দিব্যি কাটলো বুঝলি। এখানে অ্যানিমোফ্যাট বলে একটা মেয়ের সাথে আলাপ হলো, ওরও নাকি আমায় বেশ ভালো লেগেছে, নেমন্তন্ন করেছে কদিনের জন্য। যদিও যেতে পারবো কিনা জানি না। আমার এসব বল ডান্স পার্টি একদম ভাল লাগে না। তবে আজ লরির সাথে আলাপ হয়ে সব মিলিয়ে খারাপ লাগলো না, বল? ছুটি শেষ হয়ে এসেছে, আবার সবার কাজে ফেরার পালা। কিন্তু ইচ্ছে কারুরই হচ্ছে না। আগের রাতের ঘটনাবহুল বল ডান্স পার্টির পরে এই জীবনটা কেমন যেন বেমানান। সকালবেলা ডাইনিং রুমে বসে 4 বোনের মধ্যে সেই নিয়েই কথা হচ্ছিল। মেঘ বেজারভাবে বলল, ব্যাস আবার সেই একঘেয়ে জীবন। এই কটা দিন কি আনন্দে ছিলাম বলতো, যদিও পুরোটাকে কি আর ভালো বলা যায়। কি রে জো, কি বলিস? দিলি তো চুলটা পুড়িয়ে। দেখ, গতকাল তুই আমায় তোর চুল কার্ল করতে বলেছিলি। আমি কি নিজে থেকে করিও সব? কি করে জানবো ওই রডটা এত গরম থাকবে যে তোর চুল পড়ে যাবে? তুই বা আমাকে কেন বললি? সেই তো, যাগ্গে কপাল ভালো, খুব একটা বেশি পড়েনি। হঠাৎ করে দেখলে কারুরই সেরকম চোখে পড়বে না। সত্যি কালকে অনেক দুর্ঘটনাই ঘটলো, কিন্তু শেষ পর্যন্ত লরি এসে পড়ায় সন্ধেটা খারাপ কাটলো না। হ্যাঁ রে, ছেলেটা সত্যিই ভালো। ওর ক্যারেজে বাড়ি অবধি পৌঁছে না দিলে ফিরতে সমস্যা হতো। পায়ে যা ব্যথা হয়েছিল মাগো। আজ থেকে আবার আন্ট মার্চের বাড়ি যেতে হবে। উফ, ভাবলেই কান্না পাচ্ছে। সারাদিন 5 ফরমাস খাটা, তার উপর ওই রোজই একটা মাত্র বই পড়ে শোনাতে হবে। কার ভালো লাগে বলতো? এই ঘটনাটা অবশ্য কারুরই অজানা নয়। তাদের পিসি আন্ট মার্চ অত্যন্ত কড়া ধাতের মহিলা। চোখে তেমন ভালো দেখেন না বলে রোজই জোকে একটাই বই পড়ে শোনানোর হুকুম করেন তিনি। এই যে জোসেফিন, বেলশ্যামের 1 নম্বর প্রবন্ধটা পড়ে শোনাও তো দেখি। হ্যাঁ আন্ট মার্চ, বলছি যে মানে আমাকে তো সবাই জো বলেই ডাকে, আপনিও না হয়। আবার কতবার না তোমাকে বুঝিয়েছি, জো কখনো ভদ্র মহিলাদের নাম হতে পারে না। কবে যে একটু সহবাদ শিখবে কে জানে বাবা। যাই হোক, শুরু করো শুরু করো। হ্যাঁ আন্ট মার্চ। The celebrated controversy on the subject of liberty and necessity has from the earliest ages and in various modes attracted the attention and employed the sagacity of philosophical and speculative minds. Aunt March? Aunt March? যা বাবা, শুরু করতে না করতেই ঘুমিয়ে পড়লেন। তার দুঃখের গল্প বলে জো একটা দীর্ঘশ্বাস ফেলল। রোজই ওই একই ব্যাপার ঘটবে। তবে হ্যাঁ, এক দিনে একটা করেই প্রবন্ধ পড়ে শোনাতে বলেন, এই যা বাঁচোয়া। ভদ্রমহিলা ঘুমোলে আমি আঙ্কেলের লাইব্রেরিতে গিয়ে ভালো ভালো বইগুলো পড়ি। কত রকম বই আছে ওখানে, কিন্তু ওই আন্ট মার্চ বেলশন ছাড়া কাউকেই পাতে দেওয়ার যোগ্য বলেও মনে করেন না। মেঘেরও অবশ্য তার জীবন নিয়ে কম কিছু অভিযোগ নেই। সে বিরক্তভাবে বলল, আমারই বা কি কাজ? মিস্টার আর মিসেস কিংয়ের ওখানে যতক্ষণ থাকি ততক্ষণ মনে হয় ওদের যা আছে
সেসব এককালে আমাদেরও ছিল। দেখ, বাবা যদি সব পৈতৃক সম্পত্তি হারিয়ে না ফেলতো, তাহলে কি আমাকে আর কারোর বাড়ির গভর্নেন্স হয়ে কাটাতে হতো? আমারও তো ইচ্ছে করে ওদের মতো সুন্দর সুন্দর জামা কাপড় পরি, কনসার্ট শুনতে যাই, ভালো ভালো খাবার খাই, যা যা পছন্দ করি সবই ওদের পেতে দেখি। আর আমি নিজে কিচ্ছু পাই না। আমার কাজ তো শুধু বাচ্চা দুটোর দেখভাল করা আর পড়ানো। ঠিকই বলেছিস। দুই বোনের অভিযোগ শুনতে শুনতে এমি একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। ওরে তোরা চুপ কর, দেখছিস তো আমার অঙ্কটা মিলছে না, পরে কথা বল না রে। আজ স্কুল আছে, অঙ্ক না পারলে স্যার সবার সামনে কান ধরে দাঁড় করিয়ে রাখবেন। একটু ভাবতে দে না রে বাবা। 9-12 যা 9-12 যা ধ্যাত না, 108 হয়। তোকেই বা এই হাটের মাঝখানে খাতা কলম নিয়ে বসতে কে বলেছে? আরে আমরা দুজন এখন কাজে যাব, আর এটা খাওয়ার জায়গা, একটু কথা তো হবেই। আমারও তো স্কুল আছে, আমি এক্ষুনি বেরোবো। যাই হোক, আমার হয়ে গেছে, চললাম। গুড বাই এভরিওয়ান। বেথ, বিড়াল ছানাগুলোকে সামনে রাখিস। আচ্ছা বাবা। মেঘ, জো আর এমি তিনজনেই বেরিয়ে গেল। বাড়িতে রইল শুধু বেথ আর হ্যানা। এমনিতে বাড়ির কাজ করেই বেথের সারাদিন কাটে, কিন্তু আজ হঠাৎ ওকে বাজারে যেতে হলো। ওহো, এভাবে কি রান্না করা যায় নাকি? এ বাড়ির সবকিছুই অদ্ভুত। কি ব্যাপার হ্যানা, এত চেঁচামেচি করছো কেন? করছি কি সাধে? তোমার মা আবার প্যান্ট্রি চেঁচে পুচে পাড়ার কোথাও দরিদ্র ভোজন করাতে গেছেন। আরে বাবা, এরম করলে এই বাড়িতে হাঁড়ি চড়বে কি করে বলতে পারো আমাকে? কি রাঁধবো শুনি? ও এই ব্যাপার, কি আনতে হবে বলো, আমি বাজার থেকে এনে দিচ্ছি। তবে হ্যাঁ, এক গাদা পয়সা খরচ যাতে না হয় সেটা একটু মাথায় রেখো। নিজের বাড়ির জন্য যে এক গাদা খরচ করার নিষেধ আছে সে আর আমার জানতে বাকি নেই। এক কাজ করো, খানিকটা অয়েস্টার নিয়ে এসো দেখি। আচ্ছা সকাল সকাল টাটকা ঝিনুকের বেশি দামও পড়বে না। বেশ বেশ, চিন্তা করো না, যাবো আর আসবো। হ্যানাকে বাড়ির দায়িত্বে রেখে বেথ গেল মাছের বাজারে। মিস্টার কাটারের দোকানে খুব একটা ভিড় ছিল না, কিন্তু এমন একজন মানুষ দাঁড়িয়ে মাছের দর করছিলেন যাকে দেখেই ভয়ে দুপা পিছিয়ে গেল বেথ। ওরে বাবা, এই যে দেখছি গোমরামুখ মিস্টার লরেন্স, দেখেই মনে হয় ধমক দেবেন। বেচারা লরি একা একা ওর সঙ্গে থাকে কি করে? থাক বাবা, এই পিঁপেটার পিছনে লুকিয়ে থাকি, উনি গেলে তবে আমি মিস্টার কাটারের সামনে যাব। দোকানে আবার একটা অন্য রকমের গন্ডগোল বেঁধে গিয়েছিল। বালতি আর ঝাঁটা হাতে এক গরিব চেহারার মহিলা মিস্টার কাটারের দোকান পরিষ্কার করে দেওয়ার জন্য ঝুলোঝুলি করছিল। পারিশ্রমিক হিসেবে একটা মাছ পেলেই সে খুশি, না হলে আজকে তার ছেলে মেয়েদের খাওয়া জুটবে না। মিস্টার কাটার অবশ্য বেশ কয়েকবার মহিলাকে বিরক্তভাবে হাঁকিয়ে দিলেন, কিন্তু সে নাছোড়বান্দা। হঠাৎ মিস্টার লরেন্স নিজের বেতের ছড়িটার আগা দিয়ে একটা বড় সড়ো মাছ তুলে নিয়ে মহিলাটির দিকে বাড়িয়ে ধরলেন। এই নাও, এতে তোমাদের ছেলে মেয়েদের ভালোই খাওয়া হয়ে যাবে মনে হয়। এমন আকস্মিক দয়ায় মহিলা কিছুক্ষণের জন্য হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তারপর খপ করে মাছটাকে নিয়ে সেটা বুকে চেপে ধরে প্রায় ছুটতে ছুটতে চলে গেল। বাড়ি ফিরতে ফিরতে বেথের মনে হলো, গম্ভীর হলেও মিস্টার লরেন্সের মনটা আসলে তত কঠিন নয়। জো, তুই করছিসটা কি? এই ঠান্ডার মধ্যে বেলচা খাটে করে কোথায় চললি? মাথা ঠিক আছে তো? আরে মেঘ, বাড়ি ফিরে এসেছিস নাকি? আরে আমি যাচ্ছি রাস্তা থেকে বরফ সরাতে। হ্যাঁ, এতক্ষণ আন্ট মার্চের বাড়িতে বসে বসে গায়ে ব্যথা হয়ে গেছে, বাপরে। ঠিকই ধরেছিলাম, মাথাটাই গেছে। ঠান্ডা লাগিয়ে ফেলিস না। দুপুরের পড়ন্ত রোদে জো বেরিয়েছিল বরফ পরিষ্কার করতে, কিন্তু রাস্তার ধারে যেতেই একটা দৃশ্য দেখে থমকে গেল সে। আরে, লরেন্সদের বাড়ির জানলার ধারে ওটা কে বসে আছে? লরি না? মুখটা একেবারে আষাঢ়ের মেঘের মতো করে রেখেছে কেন রে বাবা? ও বুঝেছি, শরীরটা খারাপ বোধ হয়,
তার উপর আবার বাড়িতে একটা কথা বলার লোক নেই। মিস্টার লরেন্স নিশ্চয়ই ওকে ঘরে আটকে রেখে কাজে বেরিয়ে গেছেন। দ্যাট বয় ইজ সাফারিং ফর সোসাইটি অ্যান্ড ফান। যাই, আমি বরং গিয়ে ওর সঙ্গে একটু আড্ডা মেরে আসি। এই ভেবে বেলচাটা বাড়িতে রেখে এসে জো শটান লরেন্সদের বাড়িতে গিয়ে ঢুকলো। বেচারা লরি তাকে দেখে আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেল। উফ, তুমি যে এসে কি উপকার করলে! সামান্য একটু ঠান্ডা লেগেছে বলে দাদু আমাকে 1 সপ্তাহ ধরে বাড়ি থেকে বেরোতেই দিচ্ছেন না। তুমি বই টই পড়লে পারো তো। দূর, আমি যেসব বই পড়ি